আমার প্রাণপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং যারা আমার ক্লাস ফলো করো তাদের সকলকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। তো ঢাকা ওরিয়েন্টাল কলেজের পক্ষ থেকে আয়োজিত রসায়ন অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তোমরা ক্লাস দেখছো কি না, আর যদি দেখে থাকো তাহলে আমি যে পর্যন্ত পড়াইছি এখন পর্যন্ত মানে শর্ট সিলেবাসের মোটামুটি প্রায় শেষ। হ্যাঁ, আমরা আজকের এই ক্লাসটা করে তারপর আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। পরিমাণগত রসায়ন এখান থেকে যেটা আসবে সেটা হলো যে অঙ্ক। আগেই বলছি আমরা পিপিএম, শতকরা হার, মোলারিটি, রূপান্তর সেগুলো হয়ে গেছে আমাদের। তারপর হচ্ছে জারণ বিজারণ, অর্ধবিক্রিয়া সব শেষ। এখন হচ্ছে টাইট্রেশন এবং নির্দেশক গত ক্লাসে হয়ে গেল। এখন টাইট্রেশনের প্রেক্ষিতে যে অঙ্ক করা দরকার সেগুলি আমরা এখন করব। টাইট্রেশন বলছিলাম দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি তোমার অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, আর একটা হচ্ছে জারক বিজারকের টাইট্রেশন। কেমন? তা এখন আমরা যে অঙ্কগুলি করব সেটা হচ্ছে জারণ বিজারণের টাইট্রেশন, অর্থাৎ সেখানে জারক এবং বিজারক লাগবে। টাইট্রেশনের মূল থিমটা আমি আরেকটু রিভিউ করে নিই, তারপর আমরা অঙ্কটা করি। টাইট্রেশনটা হচ্ছে মূলত, যেমন ধরো এটা তোমরা হাতে কলমে করবা। হ্যাঁ, এই হচ্ছে ধরো একটা লোহার স্ট্যান্ড। হ্যাঁ, লোহার স্ট্যান্ড। এই স্ট্যান্ডে এরকম একটা ক্লিপের মতো থাকে, ক্লিপ, এখানে একটা লক থাকে। এই ক্লিপের মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে একটা বুলেট দেয়া থাকে। বুঝতে পারছো? বুলেট তো দেখছো কাচের তৈরি। এই হলো এটার মুখ, এখানে একটা লক থাকে। লকটা খুললে পরে পদার্থ ফোটা ফোটা পড়ে, আর বন্ধ করে দিলে আর পড়ে না। আর এখানে একটা বিকার রাখতে হবে। ঠিক আছে? এই আমরা এখানে যে কথাটা বলছে 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার করা হলো। ঠিক আছে? ধরো একটা পাত্র, যে পাত্রের আয়তন হচ্ছে কত, 100 মিলিলিটার। এর মধ্যে ধরো কি আছে, কত আছে, সালফিউরিক অ্যাসিড আছে। এই সালফিউরিক অ্যাসিডে যখন আমরা কি করব, 1.5 গ্রাম লোহা দিব। তো এই অ্যাসিডে যখন লোহা দিচ্ছি তখন কি একটা বিক্রিয়া হবে। বুঝতে পারছো? এই বিক্রিয়াটা কি হবে, আয়রন যখন অ্যাসিডের সংস্পর্শে আসে তখন কি বিক্রিয়া হয়, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড কি উৎপন্ন করবে, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে হাইড্রোজেনটা গ্যাস, উদ্বায়ী, এটা এখান থেকে ধরো চলে গেল। দ্রবণে থেকে যাচ্ছে কি, ফেরাস সালফেট। আর আমরা যে বলছি সালফিউরিক অ্যাসিড দ্রবণে আছে, এটা তো দ্রবণ। ঠিক আছে? এটা তো অ্যাসিড রয়ে গেল দ্রবণে। এখন এখান থেকে বলছে এ দ্রবণ থেকে 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করতে। এখান থেকে এবার দ্রবণটা তো 100 মিলিলিটার, এখান থেকে আমরা কতটুকু নিব, 25 মিলিলিটার। এটা কোথায় নিব, এই যে এইখানে নিব 25 মিলিলিটার দ্রবণ। এখন 25 মিলিলিটার দ্রবণের মধ্যে কি কি আছে, তোমার ফেরাস সালফেট আছে, আর দ্রবণে কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। খেয়াল করো, এবার আমরা কি করব, বলছে 22.5 মিলিলিটার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। হ্যাঁ, এই বুলেটের গায়ে এরকম দাগ দেওয়া থাকে, 0 থেকে এরকম 50, 100 এরকম থাকে।
তাহলে বুয়েটে যেটা আছে সেটা কি KMnO4, নাম কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর মাত্রা কত 0.02 m, আর পরিমাণ কতটুকু লাগছে 22.5 মিলিলিটার। যখন আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে দিব তখন কি হবে, এখানে একটা বিক্রিয়া হবে, ঠিক আছে। তাহলে দেখি কি হচ্ছে, KMnO4 খেয়াল করো, এখানে তিনটা জিনিসের মিশ্রণের ফলে কি উৎপন্ন হতে পারে। এখানে এই যে একটা ধাতু আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। মনে রাখবা ডান দিকে তিনোটারই সালফেট উৎপন্ন হবে। এখানে এটা আছে ফেরাস সালফেট, ডান দিকে এসে কি হবে ফেরিক সালফেট। ফেরিক সালফেট, ফেরিক যদি হয় আয়রনের যোজনী হবে 3, সালফেটের যোজনী 2। এরপর হচ্ছে পটাশিয়াম সালফেট, সালফেটের যোজনী 2, পটাশিয়ামের 1। এরপর হচ্ছে কি ম্যাঙ্গানিজ সালফেট, তারপরে হচ্ছে পানি, ঠিক আছে। এই বিক্রিয়াগুলি বলছিলাম যে 4 বার 5 বার করে করবা। তো যখন এই বিক্রিয়া আমরা করব তখন অটোমেটিক্যালি এখানে কি আসে, তার সমতাকরণ চলে আসে। আমরা সমতাকরণে দেখি এখানে হচ্ছে কত 10, তাহলে এখানে হবে কত 5, এখানে হচ্ছে 2 পটাশিয়াম সালফেট, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে 8, কেমন। এখানে 2 ম্যাঙ্গানিজ সালফেট, পানি হবে 8 অণু পানি। এই হচ্ছে এই বিক্রিয়ার সমতা। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে এই যে ফেরাস সালফেট, ফেরাস সালফেট হচ্ছে বিজারক, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক। এই বিক্রিয়া থেকে আমরা কি দেখতেছি, 8 মোল ফেরাস সালফেট 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিজারিত করে। উল্টা করে যদি আমরা বলি 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটকে জারিত করে, ঠিক আছে। সম্পর্কটা জারক অন্য পদার্থকে জারিত করে আর বিজারক অন্য পদার্থকে বিজারিত করে। তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি 10 মোল ফেরাস সালফেট 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিজারিত করবে, আর 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটকে জারিত করবে, ঠিক আছে। যেহেতু আমার প্রশ্নে আছে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত, লোহার পরিমাণ জানতে চাইছে, এই অঙ্কগুলি আমরা যেহেতু লোহার পরিমাণ জানতে চাইছি সেজন্য আমরা লোহার অংশটাকে ডান দিকে লিখব। তাহলে বিজারকটাকে ডান দিকে লিখব আর জারকটাকে বাঁ দিকে লিখব। তাহলে আমরা এটা মুছে ফেলি, মুছে দেখি। দেখো তাহলে সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট কত 10 মোল ফেরাস সালফেট, ঠিক আছে। তাহলে আমরা যদি আনুপাতিক করি তাহলে কি হবে, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট 5 মোল ফেরাস সালফেট, ঠিক আছে। এখন আমরা ওই যে মূলার দ্রবণের কথা মনে আছে কি না, 1000 মিলিলিটারে 1 মোল যদি আমরা দ্রব দিই তাহলে কি হয়, দ্রবণের মোলারিটি হয় 1 m। যেহেতু এখানে 1 মোল দেয়া আছে তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারি, 1000 মিলিলিটার 1 m পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট কত হবে 5 মোল। এখান থেকে আমাদের 5 মোল আয়রন আসবে, কেমন 5 মোল পরমাণু কত আয়রন, ঠিক আছে। আচ্ছা
এবার দেখি এই লাইনটা কি আমরা বুঝতে পারছি কিনা, যে 1 মোলের জায়গায় যে আমরা এটা লিখছি, অর্থাৎ 1000 মিলিলিটারে 1 মোল যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থাকে তবে তার মাত্রা হবে কত? 1m। আমি একটু ভেঙে ভেঙে অঙ্কটা করি, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখব বই কিন্তু তোমার 2 লাইনে অঙ্ক শেষ। আমি যদি একটু ভেঙে করি তাহলে হয়তো একটু বোঝাটা সহজ হবে। ধরো 1000 মিলিলিটার 1m, সুতরাং আমি যদি 1 মিলিলিটার করি তাহলে কি হবে? KMnO4 কি হবে? কম হবে। কম হলে কি হবে? নিচে যাবে, 1000 নিচে যাবে। আর এখানে 5 মোল, মোলকে যদি আমরা গ্রামে নিতে চাই তাহলে কি করতে হবে? তার পারমাণবিক ভর দ্বারা গুণ করতে হবে। আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85, তাহলে 1 মোলের হচ্ছে 55.85, আর 5 মোল যদি থাকে তাহলে কি হবে? 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, কেমন? 55.85। তখন কিন্তু আর মোল থাকবে না, তখন কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে, এত গ্রাম আয়রন। আচ্ছা, আমি যদি কি করি, 1 মিলিলিটার, ওখানে কত ছিল আমার? কতটুকু লাগছিল? 22.5 মিলিলিটার লাগছিল, কেমন? 22.5 মিলিলিটার কত? 1m পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট। তখন কি হবে? 1-এর মান যদি কম হয় তাহলে 22.5 হলে বেশি লাগবে, বেশি হলে গুণ, গুণ হলে সংখ্যাটা কোথায় যাবে? উপরে, ঠিক আছে? তাহলে 5 × 55.85 ইন্টু কত? 22.5 n। এটা মুছে ফেলি, কেমন? আচ্ছা, এখন সুতরাং কত? বা, এটা বা হবে, হ্যাঁ, বা 22.5 মিলিলিটার 0.02 m পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট কি হবে? 5 × 55.85 × 22.5 কত? 1000। আর এটা কত আসছে? 0.02 এত গ্রাম আয়রন। খেয়াল করো, আমাদের এটা ছিল কি 1m, এখন আমরা কত নিচ্ছি? 0.02m। 1m বড় নাকি 0.02m বড়? নিঃসন্দেহে কে? 1m বড়, তাহলে এটা হচ্ছে ছোট। এটা যদি কম হয় তাহলে আমার মূল মানটা কি হবে? কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। সেই হিসাবে আমার 0.02 কোথায় যাওয়ার কথা ছিল? নিচে যাওয়ার কথা ছিল, বুঝতে পারছো? কিন্তু তুমি খেয়াল করো, যদি আমি নিচে লিখি তাহলে আমরা দেখা যাচ্ছে কি দশমিক উঠে উপরে কত হয়? 1, সংখ্যা দুইটা শূন্য। এখন তুমি ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে সেই মানটা কত গুণ বেড়ে যাচ্ছে? 100 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? হবে না। এই জন্য আমরা যদি, যেহেতু দশমিক মানে কি? ভগ্নাংশ। আমরা যদি এটা পূর্ণ সংখ্যা হইতো তাহলে এটা আমরা নিচে লিখতাম, যেহেতু এটা দশমিক সেই কারণে আমরা কি করলাম? এটা উপরে লিখলাম। এবার তুমি খেয়াল করো, যদি আমরা দশমিক উঠাই তাহলে নিচে কত হবে? 1। দশমিকের পর কটা শূন্য? 2টা শূন্য, ঠিক আছে? তাহলে আমার যে মানটা বের হবে সেই মানটাকে কত হবে? 100 গুণ কম হবে। এই জন্য আমাকে কি করতে হবে? দশমিক বিধায় এই সংখ্যাটাকে উপরে লিখতে হবে। অনেকের হয়তো মনে একটু যদি বোঝার কষ্ট হয় যে এটা কেন উপরে আসলো, এটা তো নিচে যাওয়ার কথা, তাহলে বোঝানো গেল। এখন দেখো এই মানটা কত আসছে? 0.125 0.1257 গ্রাম আয়রন, ঠিক আছে? তাহলে আমি এখানে যে আয়রনটা মানে এখানে যেটা পেলাম, এই আয়রনটা মূলত কি এখানে ছিল, তাই না? এই 25 মিলিলিটারের মধ্যে আমার আয়রনের পরিমাণ হচ্ছে এতটুকু, কিন্তু আমি যে মূল দ্রবণটা তৈরি করছিলাম সেই দ্রবণটা ছিল কত? 100 মিলিলিটার। এখন যেটা লিখতে হবে, আমার 25 মিলিলিটারে আয়রনের পরিমাণ হচ্ছে এত গ্রাম, একে কত, আর 100 মিলিলিটার আয়রনের পরিমাণটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে?
25 মিলিলিটার, এটা কি ছিল? আকরিক। 25 মিলিলিটার দ্রবণে আয়রনের পরিমাণ কত গ্রাম? 0.1257 গ্রাম। সুতরাং 1 মিলিলিটার দ্রবণে আয়রনের পরিমাণ কত হবে? কম হবে, কম হলে নিচে যাবে গ্রাম। সুতরাং 100 দ্রবণে আয়রনের পরিমাণ ইন্টু 100 ক্যালকুলেশন করলে কত আসে? 0.5027 গ্রাম। তাহলে খেয়াল করো, এই 100 মিলিলিটারে আয়রনের পরিমাণ আসছে কত? 0.5027। কিন্তু আমি যে আয়রনটা দিলাম সে আয়রনের পরিমাণটা কত ছিল অঙ্কটাতে? 1.5, হ্যাঁ 1.5 গ্রাম ছিল আয়রন। বুঝতে পারছো? আমি তো দিয়েছিলাম কত? 1.5 গ্রাম, কিন্তু এখন আমার অ্যাকুরেট যে আয়রনের পরিমাণ সেটা বেরোচ্ছে কত? 0.5027। তার মানে বাকি অংশটুকু কি ছিল? আকরিকে ভেজাল ছিল। আমি যেটা চাচ্ছি, যে উপাদানটা চাচ্ছি, সেই উপাদান ছাড়া যদি অন্য কোনো উপাদান থাকে সেটাকে কি বলা হয়? ভেজাল বলা হয়। তাহলে আমি আকরিকে টুকরা দিলাম 1.5 গ্রাম, কিন্তু সেখানে আয়রনের পরিমাণ বেরোচ্ছে কত? 0.5 গ্রাম। তাহলে নিঃসন্দেহে বাকিটা হচ্ছে ভেজাল। তো যাই হোক, এখানে আমাদের ভেজালের কথা বলা নেই, এখানে বলা হয়েছে তোমার আয়রনের শতকরা পরিমাণ কত সেটা বের করার জন্য। আবার অনেক সময় কোনো অঙ্কে ভেজাল থাকে, যদি ভেজাল থাকে সেক্ষেত্রে আমরা ভেজালের পরিমাণটা বের করে নিব, কারণ আমার মূল আয়রন হচ্ছে আকরিক হচ্ছে 1.5 আর মূল অ্যাকুরেট আয়রন হচ্ছে এত, তাহলে ভেজাল কত হবে? এত থেকে এটা বিয়োগ করলে আমার ভেজালের পরিমাণটা বের হয়ে যাবে। কেমন? আর যদি এটা ভেজাল না, যেহেতু আমাদের অঙ্কে ভেজাল চাই না, সেই জন্য আমরা সেখানে যাচ্ছি না। এখন প্রশ্নটা কিভাবে আসছে, তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে, এটা সম্পূর্ণই তোমার নিজের থেকে আসতে হবে। বুঝতে পারছো? যদি ভেজাল চাই ভেজাল দিয়ে করবা, না চাইলে শুধু পরিমাণ চাইলে পরিমাণ দিয়ে করবা। তাহলে আমরা এখন শতকরা পরিমাণটা কিভাবে বের করব? আমার আকরিকের পরিমাণ ছিল কত? 1.5। তাহলে 1.5 গ্রামে আয়রনের পরিমাণ এত, একে কত আর 100তে কত। ঠিক আছে, বইয়ে দেখবা 2 লাইনে অঙ্কটা করে ফেলছে। আমি একটু ভেঙে ইচ্ছে করে মানে ভেঙে ভেঙে লিখলাম যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, 1.5 গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ কত? 0.5027 গ্রাম। সুতরাং 1 গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ আর সুতরাং 100 গ্রাম লোহার আকরিকে লোহার পরিমাণ 1.5 কত? 100 গ্রাম। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত আসবে? 33.51 গ্রাম। এখানে আমরা গ্রাম লিখব। ঠিক আছে, আর উত্তরটা আমরা লিখব। সুতরাং লোহার শতকরা পরিমাণ কত? 33.51%। ঠিক আছে, এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
এবার কিন্তু এই অঙ্কগুলি বেশি আসবে, হ্যাঁ, এই অঙ্কগুলি খুব আসবে, সেই অঙ্ক করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই ধরনের অঙ্কই এবার আসবে 100 ভাগের উপর গ্যারান্টি, কারণ আর কোনো টপিকস নেই যে সেখান থেকে আসবে। এগুলি যত বড় সিলেবাস ছিল তখনও এখান থেকেই অঙ্ক আসতো, আর এখন শর্ট সিলেবাসে এখান থেকেই আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি হলো গত ক্লাসটা করছিলাম যে ওই যে জারণ সংখ্যা মনে আছে কিনা। জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা হচ্ছে কোনো পরমাণু বা মৌল অণু গঠনের সময় যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেই সংখ্যাটাকে জারণ সংখ্যা বলা হয়। আমরা বলছিলাম যদি আমরা এরকম লিখি KMnO4, তাহলে এটার জারণ মান কত আসে? যেহেতু এটা ধাতু, এটা কি করবে? ইলেকট্রন দিয়ে যাবে, তাহলে এটা হবে পটাশিয়াম আয়ন আর এটা হবে ম্যাঙ্গানেট আয়ন। ঠিক আছে, যদি এরকম হয় KMn পটাশিয়াম ম্যাঙ্গানেট, তখন কি হবে? এখানে দুইটা পটাশিয়াম, তাহলে কি হচ্ছে 2 পটাশিয়াম প্লাস, আর এখানে হবে যেহেতু দুইটা পটাশিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে গেছে, এই জন্য এখানে হবে দুইটা মাইনাস। এগুলি লিখছিলাম আগের ক্লাসেও, তাও একটু রিভিশন। K2Cr2O7, এটার নাম হচ্ছে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। এটাও একই 2 প্লাস, আর Cr2O7 মাইনাস মাইনাস, কেমন? অক্সালিক অ্যাসিড H2C2O4 আয়নিত হবে, তখন হবে দুইটা হাইড্রোজেন আয়ন প্লাস C2O4 মাইনাস মাইনাস, এরকমভাবে এটা আয়নিত হয়। এখন আমাদের এটার জন্য যে প্রধান এটা জানবো, জানার পরে আমরা একটা করবো যে এই চ্যাপ্টারে সর্বোচ্চ মানে 4-5টা বিক্রিয়া আছে। হ্যাঁ, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 2টা, এরপরে আরও 2-3টা তোমরা পড়বা। তাহলে মোট হচ্ছে 4টা কি 5টা বিক্রিয়া। এই বিক্রিয়াগুলি পড়ে পড়ে এমন করতে হবে, লিখে লিখে এমনভাবে মনে রাখতে হবে যেন চেষ্টা করলেও আর না ভোলা যায়, কেমন? তাহলে আমি বিক্রিয়াগুলি লিখি। একটা অলরেডি লিখছিলাম, সেটা হচ্ছে কি ফেরাস সালফেট। হ্যাঁ, একটু আগেই আমরা লিখছি কি ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আগেই বলছি যেহেতু ধাতু 3টা, 3টারই সালফেট উৎপন্ন হবে। ফেরিক সালফেট 3, এটা হচ্ছে 2 প্লাস পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পানি। এখন খেয়াল করো, এই বিক্রিয়াগুলি বেশ বড়, কেমন? এই বিক্রিয়াগুলিকে সমতা করতে অনেক সংখ্যা আনতে হবে, গুণ করতে হবে, মিলানো খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য এটাকে খুব সহজ একটা প্রসেসে আমরা সমতা করব, আর সেটার নাম হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। খেয়াল করো, এটা হচ্ছে একটা সাধারণ বিক্রিয়া। এখন এই বিক্রিয়া থেকে আমাকে আয়নিক সমীকরণে আসতে হবে। আয়নিক সমীকরণ কিভাবে? অর্থাৎ জারণ মান কত? আয়নিক সমীকরণ মানে জারণ মান। খেয়াল করো, এখানে ফেরাস সালফেটে আয়রনের জারণ মান কত? +2। এখানে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, আর সালফেট সেই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, কেমন? অর্থাৎ এটা হচ্ছে +2 আর এটা হচ্ছে -2। আচ্ছা, এখন আয়নিক সমীকরণে অ্যাসিড থেকে সাধারণত কি আসে? হাইড্রোজেন আয়ন আসে। অ্যাসিড সাধারণত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আচ্ছা, এখানে খেয়াল করো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে যেটা আসবে সেটা হলো পটাশিয়াম থাকবে না, শুধু ম্যাঙ্গানেট থাকবে, MnO4-। এটা হলো আমার আয়নিক সমীকরণ বা এটাকে কঙ্কাল সমীকরণও বলা হয়। কি সমীকরণ বলা হবে? কঙ্কাল।
কঙ্কাল সমীকরণ। ঠিক আছে, কঙ্কাল সমীকরণ। এবার দেখো ডান দিকে কি আসতেছে, আয়রনের জারণ মান কত 3, আয়রন হচ্ছে +3, পটাশিয়ামটা কাউন্ট হবে না, ম্যাঙ্গানিজ কত এখানে +2, ম্যাঙ্গানিজ +2 আর আছে পানি। কেমন, এখন এই আয়নিক সমীকরণ মানে এই জিনিসটা বুঝছো, ক্লিয়ার হচ্ছে কিনা? ফেরাস সালফেট আয়রন +2, অ্যাসিড থেকে কে আসে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট আয়ন, এখানে আয়রনের জারণ মান হচ্ছে +3, ম্যাঙ্গানিজ +2 আর পানি। এটাকে কঙ্কাল সমীকরণ বলা হয় কেন? আমাদের দেহে কঙ্কালের ভিতরে কি উপরে ভিতরে কঙ্কাল থাকে, আর কঙ্কালের উপরে কি রক্ত, মাংস, পেশি, এই সব কিছু মিলে আমাদের এই শরীরটা গঠন হয়। এখানেও তাই, এই আয়নিক সমীকরণের উপরে এই যে যৌগমূলক হোক অন্য কোনো পরমাণু যুক্ত হইয়া এই যৌগটা গঠন করে। এই জন্য এই সমীকরণটাকে কঙ্কাল সমীকরণ বলা হয়। কঙ্কাল সমীকরণ শুনলে হঠাৎ আবার অবাক হয়ে যায় না, ঠিক আছে? তাহলে আয়নিক সমীকরণটাই মূলত কঙ্কাল সমীকরণ। এবার আমাদের একটা কাজ, সেটা হচ্ছে কি যে এখান থেকে আমাকে বিক্রিয়াটা ভেঙে লিখতে হবে, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। বুঝতে পারছো? আমাদের ব্রেনের এই জায়গাটাই হলো আমাদের ব্রেনের প্রধান কাজ, যে এখানে কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে। তাহলে এখন আমরা দেখি, দেখো বাঁ দিকে কে আছে, ফেরাস আয়ন, মানে কি 2টা ইলেকট্রন শর্ট। ডান দিকে কয়টা শর্ট? 3টা। আগে ছিল 2টা শর্ট, এখন হচ্ছে 3টা শর্ট। তার মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করছে নাকি গ্রহণ করছে? যদি ত্যাগ করে তবে ঘাটতিটা বৃদ্ধি পায়। যেহেতু আগে 2টা ত্যাগ করছে, এখন আরও একটা ত্যাগ করছে, এই জন্য 3টা শর্ট হয়ে গেছে। তার মানে কি ফেরাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়। আর ইলেকট্রন ত্যাগ করা মানেই হচ্ছে জারণ বিক্রিয়া, তাই না? আর যে পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক। ঠিক আছে, তাহলে এখানে ফেরাস আয়নটা হচ্ছে বিজারক আর এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ। তাহলে এখান থেকে আমরা এটাকে 2টা ভাগ করে লিখব, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে দেখি ফেরাস আয়ন কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, করে ফেরিক আয়নে পরিণত হয়েছে। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, সেখানে কি হচ্ছে, ম্যাঙ্গানেট আয়ন MnO4-। ঠিক আছে, খেয়াল করো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত, ম্যাঙ্গানিজের জারণ মান কত এটা মনে আছে কি? বলছিলাম যে জারণ সংখ্যা বের করার জন্য বইয়ের অনুশীলনীতে অনেক যৌগ আছে, আয়ন আছে, সেগুলি জারণ সংখ্যা বের করবা। তারপরে একটু মুখে মুখে দেখি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কীরকম, MnO4-। তাহলে আমরা যদি ম্যাঙ্গানিজের জারণ মানকে X ধরি, কেমন, প্লাস অক্সিজেন কত -2, আছে কয়টা, 4টা, আর এখানে উপরে পাওয়ার -1, তাহলে একটা -1 লিখি। X এটা কত, -4 দুগুণে 8, -1, তাহলে এই 8টা যদি ডান দিকে যায়, সুতরাং X = কত, +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। ওকে, আচ্ছা এবার খেয়াল করো ডান দিকে আমার ম্যাঙ্গানিজের জারণ মান কত দিছে, +2। আচ্ছা, তাহলে আগে আমার 7টা শর্ট ছিল, এখন হচ্ছে 2টা শর্ট। আগে 7টা ঘাটতি ছিল, এখন 2টা ঘাটতি। তার মানে কি সে ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? গ্রহণ করাতে কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতিটা কমে আসছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? আগে 7টা শর্ট, এখন 2টা শর্ট, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। কেমন, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করে এটা ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হয়। আচ্ছা এবার খেয়াল করো, সেটা কি যে অক্সিজেন, এখানে যে আয়নটা থাকবে, এখানে যতটা অক্সিজেন থাকে ডান দিকে তত অণু পানি উৎপন্ন হয়। বুঝতে পারছো? ডান দিকে যতটা অক্সিজেন থাকবে
বাঁ দিকে যতটা অক্সিজেন, ডানে তত অণু পানি। আচ্ছা, লিখলাম আমরা পানি। ঠিক আছে, এবার খেয়াল করো আমার কি ছিল, হাইড্রোজেন আয়ন ছিল। কেমন, এখন যেহেতু এখানে কত হাইড্রোজেন কয়টা, 4 দুগুণে 8, এখানে আমরা কি লিখবো, 8টা হাইড্রোজেন আয়ন লিখবো। অর্থাৎ 4টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন আয়ন কি হচ্ছে, 4 অণু পানি উৎপন্ন করে। এবার এই গেল আমার এই অংশ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই ইলেকট্রন সমতা করতে হবে, কারণ ম্যাঙ্গানিজ যে 5টা ইলেকট্রন গ্রহণ করলো, এই 5টা ইলেকট্রন আসবে কোথা থেকে, অবশ্যই আসবে কোথা থেকে, আয়রন থেকে। তাহলে একটা ফেরাস আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ফেরিক আয়নে পরিণত হয়। তাহলে আমার যেহেতু 5টা ইলেকট্রন দরকার, তাহলে আমার এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5টা ফেরাস আয়ন 5টা ইলেকট্রন ত্যাগ করে 5টা ফেরিক আয়নে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই হচ্ছে, এবার জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া মিলে কি হয়ে যাবে, জারণ বিজারণ বিক্রিয়া। কেমন, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমার এই ইলেকট্রন আর ইলেকট্রন কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাহলে হচ্ছে কি 5টা ফেরাস আয়ন প্লাস ম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস, এখানেও 4টা হাইড্রোজেন আয়ন, আর এখানে কি হবে 5টা ফেরিক আয়ন প্লাস ম্যাঙ্গানিজ আয়ন প্লাস 4 অণু পানি। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমার মানে সমতাকরণ বিক্রিয়া। এইবার এই বিক্রিয়াটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে। পূর্ণ বিক্রিয়া কীভাবে লিখব, খেয়াল করো এই জায়গায় 5টা ফেরাস আয়ন, তাহলে এই ফেরাস আয়ন আসবে কোথা থেকে, এই যে এখান থেকে, বুঝতে পারছো, এই ফেরাস সালফেট থেকে। এই যে ম্যাঙ্গানেট আয়ন আসবে কোথা থেকে, এই পটাশিয়াম আর ম্যাঙ্গানেট থেকে। হাইড্রোজেন আয়ন আসবে কোথা থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে। ফেরিক আয়ন আসবে কোথা থেকে, এই যে ফেরিক সালফেট থেকে। ম্যাঙ্গানিজ আয়ন কোথায় আসবে, ম্যাঙ্গানিজ সালফেট থেকে, পানি। আচ্ছা এখানে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে কি যে আমার এই যে পটাশিয়ামটা, দেখো পটাশিয়াম বাঁ দিকে কি ছিল, পটাশিয়াম বাঁ দিকে ছিল +1, এটা ছিল +7, এটা ছিল -1, 2 × 4 -8। এখানেও ডান দিকে যে পটাশিয়াম উৎপন্ন হয়েছে এটা কত হচ্ছে, +1 × 2, তার মানে পটাশিয়ামের জারণ মান +1। বাঁ দিকেও +1, ডান দিকেও +1, তার জারণ মানের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের আয়নকে বলা হয় দর্শক আয়ন। দর্শক আয়ন কাকে বলে, যে সকল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ করে না, সেই ধরনের আয়নকে বলা হয় দর্শক আয়ন। মনে থাকবে, দর্শক আয়ন কাকে বলে, যে সকল আয়ন বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেমন খেলার মাঠে দর্শকরা কি উপস্থিত থাকে কিন্তু ওরা তো খেলা করে না, তারা সাপোর্ট করে, এজন্যই এদেরকে বলা হয় দর্শক। তাহলে কি হচ্ছে, সেখানে দর্শকরা উপস্থিত থাকে কিন্তু খেলায় অংশগ্রহণ করে না। মনে রাখবা দর্শক আয়ন কাকে বলে, এটার একটা যদি সংজ্ঞা আসে কেমন দিতে পারবা। আচ্ছা এখন তাহলে এই পটাশিয়ামের যে জারণ মান, এটা আমরা কি করব না, কাউন্ট করব না, হ্যাঁ, না করেও কিন্তু আমাদের কি করতে হবে, লিখতে হবে যে এটা উপস্থিত আছে। তাহলে এখন আমরা এই টার্ম থেকে আমরা বিক্রিয়াটা লিখি, দেখি এখানে কি হচ্ছে, 5 ফেরাস আয়ন, তাহলে 5 অণু কি হবে, ফেরাস সালফেট। ঠিক আছে, আচ্ছা তার ম্যাঙ্গানেট কত আসবে কোথা থেকে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে, +KMnO4 প্লাস হাইড্রোজেন আয়ন, 8টা হাইড্রোজেন আয়ন। এটা কিন্তু ফেয়ার না, আমি একটু আগে বলে নিই। এখন যেটা আমরা করতেছি জাস্ট এটা রাফ করতেছি, আমাদের ফেয়ারটা একটু পরে আসবে। আমি একবারও করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি আগে একটু রাফ করে নিচ্ছি, পরে ফেয়ার করব। আচ্ছা এখানে দেখো 8টা হাইড্রোজেন আয়ন, 8টা হাইড্রোজেন আয়ন খেয়াল করে আসবে কোত্থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে।
একটা সালফারিক অ্যাসিডে কয়টা আয়ন আছে? 2টা হাইড্রোজেন আয়ন আছে। তাহলে একটা অ্যাসিড থেকে যদি আমি 2টা হাইড্রোজেন আয়ন পাই, তাহলে 8টা হাইড্রোজেন আয়ন পাওয়ার জন্য আমাকে কয় অণু অ্যাসিড নিতে হবে? কত? 4 অণু নিলেই কিন্তু আমার হয়ে যাবে 4 অণু সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এই জায়গায় এসে আমাকে একটু ঝামেলা করতে হবে। এখানে কি হচ্ছে? 5টা ফেরিক আয়ন, কিন্তু খেয়াল করো এই যে জায়গায় এখানে কি আছে? আমার এক অণুতেই আছে 2টা ফেরিক আয়ন, তাই না? এখন এটাকে আমি কিভাবে মিলাবো? এই যদি মিলাতে যাই যদি, তাহলে কি হচ্ছে? ফ্র্যাকশন হয়ে যায়। হ্যাঁ, তো ফ্র্যাকশন না করে, ফ্র্যাকশন মানে কি? একটা ভগ্নাংশ মান চলে আসবে। তো যদি আমি পূর্ণ সংখ্যায় করতে চাই, তাহলে এটাকে আমার কি করতে হবে? ফ্র্যাকশনে যদি না নিতে চাই, পূর্ণ সংখ্যা করতে চাই, এটাকে যদি আমি ডাবল করে দিই, তাহলেই তো আমার হয়ে যাচ্ছে। ধরো এক অণুতে 2টা আছে, তাই না? তাহলে এটাকে কি করতে হবে? আমার এই 5টাকে 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10। আমি যদি এখানে 10 দিই, 10 করতে চাই, তাহলে কি হবে? এখানে আমি যদি 5 লিখি, 5 দুগুণে কত? 10 হবে। তাহলে আমি এখানে 5 করব, করে কত করব? ফেরিক সালফেট Fe2SO4 3। এখন এটাকে যদি আমি 10 করতে চাই, কথা বুঝতে পারছো? তাহলে আমার আগের যে বিক্রিয়াটা ছিল, পুরো বিক্রিয়াটাকে কি করতে হবে? দ্বিগুণ করে ফেলতে হবে। তাহলে পুরো বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখন যদি এটাকে আমি কি করি? 2 দ্বারা গুণ করি পুরো বিক্রিয়াটাকে, তবেই আমার এটা সঠিক হবে। বুঝতে পারছো? এই জন্য আমি আগে বলে নিচ্ছি, যেটা আমি এখনো ফেয়ার না, এটাকে আমি রাফ করতেছি এই জন্য। তাহলে এটাকে আমি 10 করতে চাইলে আমার এখানে পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করি, যেটা 5 ছিল সেটা কি হয়ে যাবে? 5 দুগুণে 10 হয়ে যাবে। এখানে কি হবে? 2 হবে। এখানে কি হবে? 8 দুগুণে 16 হয়ে যাবে। এটা হবে 5 দুগুণে 10, এটা হবে 2, এটা হবে 4 দুগুণে 8। ঠিক আছে? তাহলে আমার আর কোনো ঝামেলা থাকলো না। এবার আমি আয়নিক ফর্ম থেকে যদি এখানে আসি, এগুলি আমি একেবারেই করে ফেলতে পারতাম, তবুও যে করতে গিয়ে কী ঝামেলাটা হয় সেজন্য আমি আগে একটু রাফলি করে নিলাম। তাহলে এখানে 10 ফেরাস সালফেট, ঠিক আছে? 10 অণু ফেরাস সালফেট, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওই আগের কথা, কারণ একটা থেকে 2টা হাইড্রোজেন আয়ন আসে, তাহলে 16টা আয়ন আসবে কতটা থেকে? 8 অণু সালফিউরিক অ্যাসিড থেকে। এখন এখানে মিলল 5 দুগুণে 10, 10টা ফেরিক আয়ন। এরপরে হচ্ছে আমার কি লিখতে হবে? 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস 8 দুগুণে 16 অণু পানি, 8 অণু পানি। ঠিক আছে? তাহলে এই যে বিক্রিয়া আর এগুলি পরীক্ষায় খুব আসে, বুঝতে পারছো? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। মানে এই তোমার একবার করলে হবে না, এটাকে বারবার করতে হবে। কেমন? 5 বার 10 বার করে এই বিক্রিয়াগুলি লিখতে হবে, তবেই তুমি ভালো পারবা। আর এটা তো লিখবা। এখন এটার জায়গায় ধরো আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট না দিয়ে যদি কি করি? পটাশিয়াম ডাইক্রোমেট দেন K2Cr2O7, এই বিক্রিয়াটা তোমরা করবা। বুঝতে পারছো? এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জায়গায় কি দিয়ে দিবা? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। সব ঠিক থাকবে, শুধু এই জায়গাটাই একটু চেঞ্জ হবে। সেটা কি হবে? ক্রোমিয়াম সালফেট হবে, Cr2SO4 আর এই ম্যাঙ্গানিজের জায়গায় কি হয়ে যাবে? ক্রোমিয়াম +3 হবে। বাকি কাজটা তোমরা বাসায় করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি করতাম, কিন্তু এখন আমাদের সময় প্রায় শেষ। তাহলে আমাদের এই চ্যাপ্টারের জন্য আজকে হলো শেষ ক্লাস। নেক্সটে আমরা জৈব রসায়ন শুরু করব। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর
এই পড়াগুলি একটু কঠিন আছে, খুব মন দিয়ে পড়াটা করো, কেমন? আর অনেক মন না দিলে, আন্তরিক না হলে কিন্তু এগুলি পারা যাবে না, ঠিক আছে? খুদা হাফিজ, সবাই ভালো থাকো।